হ্যালো ফিউচার ক্যাবিন ক্রু, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি তাওহিদ আপু বলছি ফ্লাইজব কোচিং থেকে। আমাকে সাম্প্রতিক সময়ে অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে একটা জিনিস যে, ভাইয়া বা স্যার, আমি আসলে কেবিন ক্রু হতে চাই, কিন্তু কিভাবে কেবিন ক্রু হবো, কোত্থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। এর জন্য প্রয়োজনে আমাকে একটু হেল্প করেন। সো আমি চাচ্ছিলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দিতে যে কেবিন ক্রু হতে গেলে এ থেকে জ্যাড পর্যন্ত স্টেপগুলো কী কী এবং কী প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসে। সেই সবগুলো প্রশ্ন আমি এখন নোট করে নিয়ে বসেছি আপনাদেরকে উত্তর দেবো বলে। সুতরাং আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, but this video is very important for you if you want to be cabin crew and you don't know nothing about the cabin crew job. So let's get start. তো প্রথম প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন এয়ারলাইন্সে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে? ছেলে মেয়ে উভয়কে আবেদন করতে পারে? বিবাহিত হলে কি আবেদন করা যাবে? আবেদন করতে কি কোনো টাকা লাগে? সবগুলো প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের মধ্যেই আমি দেব। তো সেটা হচ্ছে, বিভিন্ন এয়ারলাইন্সে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে সেই বিষয় নিয়ে আমি প্রথমে আলোচনা করব। আবেদন করার কি কি যোগ্যতা লাগে যদি এটা নিয়ে আমি আলোচনা করি, তাহলে প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটা আসবে। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরে ইউএস বাংলা এয়ারলাইন্স, তারপরে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর কথা বলবো। সুতরাং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে হলে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা এয়ারলাইন্সে আবেদন করতে হলে এইচএসসি পাস হলেই হবে। মজার ব্যাপার হলো, প্রত্যেকটা এয়ারলাইন্সে আবেদন করতে হলে এইচএসসি পাস হলেই হবে। প্রত্যেকটা এয়ারলাইন্সে মিনিমাম এইচএসসি। এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার আলিম থেকে যদি পড়াশোনা করেন, মাদ্রাসা লাইন অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন যদি, যেটাকে বলে ডিপ্লোমা লাইন, হ্যাঁ, যেটাকে আমরা ডিপ্লোমা বলে থাকি, এই ডিপ্লোমা লাইন থেকে যদি আপনি পড়াশোনা করেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স দরকার হবে 19 থেকে 25। ছেলেদের হাইট লাগবে 5 ফিট 6 ইঞ্চি এবং মেয়েদের হাইট লাগবে 5 ফিট 3 ইঞ্চি। এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোয়ালিফিকেশন, অর্থাৎ এই ধরনের কোয়ালিফিকেশন যদি আপনার থাকে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে পারবেন। চলে আসি ইউএস বাংলা এয়ারলাইন্সে। এটারও মিনিমাম এইচএসসি। এইচএসসি পাস সবগুলোতে লাগবে। একটু আগে যে এইচএসসি নিয়ে আমি আলোচনা করেছি সেম টাইপেরই, এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার আলোচনা করতে চাই না। ইউএস বাংলা এয়ারলাইন্সে আবেদন করার বয়সসীমা হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত। তবে কিছু কিছু ক্ষেত্রে 27 বছর প্লাস হলে, অর্থাৎ 2-1 বছর বেশি হলে আবেদন করতে পারবেন। এটা ডিপেন্ড করে অবশ্য ফিটনেসের উপর। ফিটনেস যদি ভালো থাকে হয়তো বা এটা চান্স 50-50। কিন্তু আপনি এটা যদি হাইটের কথা বলেন তাহলে 5 ফিট 6 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, 5 ফিট 3 ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে। তবে 5 ফিট 2 ইঞ্চিও আপনি আবেদন করতে পারবেন যদি আপনার আর্ম রিচ, অর্থাৎ উকি দিয়ে 212 সেন্টিমিটার ধরতে পারেন। এই আর্ম রিচ যদি 212 সেন্টিমিটার হয়, 212 সেন্টিমিটার যদি আর্ম রিচ হয়, দেন আপনি 5 ফিট 2 ইঞ্চি উচ্চতায়ও কিন্তু আবেদন করতে পারবেন। আর্ম রিচ হচ্ছে উকি দিয়ে 212 সেন্টিমিটার ধরতে পারা, এটাই হচ্ছে আর্ম রিচ। ইউএস বাংলা এয়ারলাইন্স, এটার সিমিলারই হচ্ছে এয়ার অ্যাস্ট্রা এবং নব ইয়ার। এখন আমি আলোচনা করব ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটার মিনিমাম এইচএসসি পাস হলে হবে। ওই যে যেটা একটু আগে বললাম, শিক্ষাগত যোগ্যতার সিমিলার, আলিম হলেও চলবে, ইকুইভ্যালেন্টের আপনার ভোকেশনাল থেকে পড়েন, ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েন, উন্মুক্ত থেকে পড়েন, অথবা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং সাইট থেকে ডিপ্লোমা করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে কিন্তু ছেলে মেয়ে, মেল এবং ফিমেলের হাইট উল্লেখ করা থাকে না, যে কে কত সেন্টিমিটার হতে হবে, কে কত ফিট হতে হবে, এগুলো উল্লেখ করা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে থাকে শুধুমাত্র আর্ম রিচ। এই আর্ম রিচ থাকে 212 সেন্টিমিটার, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই যদি উকি দিয়ে 212 সেন্টিমিটার ধরতে পারে তাহলে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে আবেদন করতে পারবে। কারণ আপনারা হয়তো বা ভালো করে জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে কিন্তু এভাবে উল্লেখ করা থাকে না, হাইট উল্লেখ করা থাকে না, শুধুমাত্র আর্ম রিচ 212 সেন্টিমিটার টাচ করতে পারলে হবে, এটা তারা উল্লেখ করে দেয়। আপনি চাইলে একটা কাজ করবেন, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো বিশেষ করে যেমন কাতার এয়ারওয়েজ, এই কাতার এয়ারওয়েজের কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ দেবেন, তাদের কেবিন ক্রু চাকরি সংক্রান্ত বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আর্ম রিচের কথা যেহেতু উঠেছে, তাহলে হাইটের কথা তো এমনিতেই চলে গেল। আর্ম রিচ এবং এইচএসসি শুধুমাত্র এইটুকু কোয়ালিফিকেশন থাকলেই হবে, আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে আবেদন ইজিলি করতে পারবেন। এরপরের প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়ে উভয়কে আবেদন করতে পারবে? জি, ছেলে মেয়ে উভয় কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে। এটা নিয়ে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো কিছু নেই। পরের প্রশ্নটি হচ্ছে, বিবাহিত হলে কি আবেদন করতে পারবেন? জি, বিবাহিত হলেও আবেদন করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। তারপরের প্রশ্ন হচ্ছে, আবেদন করতে কি কোনো টাকা লাগে? না, শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে টাকা লাগে। আমি আবারও বলছি, শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে টাকা লাগে, অন্য কোনো এয়ারলাইন্সে আবেদন করতে টাকা লাগে না। বিমান বাংলাদেশ সরকারি এয়ারলাইন্স, এই কারণে আবেদন করতে কেবিন ক্রু পদে 1120 টাকার মতো খরচ হয়। আর অন্য কোনো এয়ারলাইন্সে আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার টাকার প্রয়োজন হয় না। তবে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের আবেদনটা আমরা নিজেরা করে দিই, কারণ অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স, এই ধরনের প্রাইভেট এয়ারলাইন্সগুলো আবেদন করতে হলে একটু ঝামেলা সহ্য করতে হয়, তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু ডিফিকাল্ট। এই কারণে আমরা আমাদের শিক্ষার্থীদের আবেদনটা আমরা নিজেরাই করে দিই, যেন তারা কোনো এই ধরনের প্রবলেমে না ফেস করতে হয়।
এর পরের প্রশ্নটি হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের সার্কুলার কোথায় পাবো। আপনি বিভিন্ন এয়ারলাইন্সের সার্কুলার পাওয়ার জন্য সব থেকে সহজ যে পন্থা তা হচ্ছে গুগল ক্রোমে সার্চ করা। গুগলে সার্চ করবেন, যেমন ইউএস বাংলা এয়ারলাইন্সের যদি আপনি সার্কুলার বের করতে চান, ইউএস বাংলা ক্যারিয়ার লিখে সার্চ করলে তাদের সার্কুলারটি চলে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার পাবেন biman.gov.bd নোটিস। এই ওয়েবসাইটে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলারগুলো পেয়ে যাবেন। আপনি যদি কাতার এয়ারওয়েজ অথবা এয়ারএস্টা সার্কুলার পেতে চান, কেবিন ক্রু সার্কুলার, তাহলে ইউএস বাংলার পরিবর্তে এখানে কাতার লিখবেন, কাতার এয়ারওয়েজ। আপনি ইউএস বাংলার পরিবর্তে কাতার এয়ারওয়েজ ক্যারিয়ার লিখে ক্যারিয়ার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনি যদি চাচ্ছেন যে বাংলাদেশের জন্য যে সার্কুলার হয়েছে সেটা আপনি সহজে বের করবেন, তাহলে কাতার এয়ারওয়েজ কেবিন ক্রু সার্কুলার ফর বাংলাদেশ এটা লিখে সার্চ করলে কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটে চলে আসবে। সুতরাং কেবিন ক্রু সার্কুলার বের করার জন্য আহামরি কোনো কষ্ট করতে হবে না আপনার। আপনি এয়ারএস্টারটা যদি বের করতে চান, এয়ারএস্টার ফেসবুক পেজ আছে, ওখানে আপনি পেয়ে যাবেন এয়ারএস্ট্রা। নব্বই ইয়ারের সেম ভাবে আপনি ওয়েবসাইটে পাবেন অথবা ফেসবুক পেজের। এরপরের প্রশ্নটি হচ্ছে কোথায় আবেদন করব এবং কিভাবে আবেদন করব। দেখুন, এই ওয়েবসাইটে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পাবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে আমি পদ্ধতি বলে দিলাম, সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। পরের প্রশ্নটি হচ্ছে আবেদন করার পরবর্তী ধাপ কি। আবেদন করার পরবর্তী ধাপ হচ্ছে শর্টলিস্ট করা। আর শর্টলিস্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস ঠিক আছে কিনা, আপনার ছবি ঠিক আছে কিনা, এগুলো সব যাচাই বাছাই করবে। করার পর তারপরে তারা আপনাকে প্রথম পরীক্ষার জন্য ডাকবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম পরীক্ষা আপনি সহজেই দিতে পারবেন, কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শর্টলিস্ট সিস্টেমটা নেই। আমি আবার বলছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শর্টলিস্ট সিস্টেমটা নেই। এই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহজেই আপনি সরাসরি প্রথম পরীক্ষাটা দিতে পারবেন। তবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতেও কিন্তু অনেক সময় শর্টলিস্ট সিস্টেম থাকে না, কিন্তু বাংলাদেশে যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছে সেগুলো শর্টলিস্ট সিস্টেম থাকে। ওগুলোতে আপনি আবেদন করলে আপনার সিভিটা ভেরিফাই করবে এবং আপনার ডকুমেন্টসগুলো ভালো করে চেক করবে, আপনার ছবিটা ভালো করে চেক করবে। চেক করার পর তারপরে তারা আপনাকে স্ক্রিনিং টেস্টের জন্য ডাকতে পারে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সে পরীক্ষা পদ্ধতি কেমন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষা পদ্ধতি 3 ভাগে বিভক্ত। প্রথম ধাপটা সবারই কমন, সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। আমি আবারও বলছি, স্ক্রিনিং টেস্ট সবারই কমন। এই টেস্টটা সবারই কমন থাকে, মানে প্রত্যেকটা এয়ারলাইন্সের প্রথমটাই হয়। এরপরে হয় রিটেন এক্সাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হয় রিটেন এক্সাম। তারপরে হচ্ছে ভাইভা, যেটাকে ফাইনাল ভাইভাও বলে থাকি আমরা। রিটেনটা হয় আবার 3 ভাগে বিভক্ত অথবা 2 ভাগে বিভক্ত। আমি বড়টার কথা হিসাব করলাম, সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে অথবা আইকিউ পরীক্ষা হবে, তারপরে রিটার্ন নামের আরেকটি হবে, এটা একেবারে লিখিত হতে পারে। সুতরাং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষা পদ্ধতি ঠিক এইরকম। ইউএস বাংলা এয়ারলাইন্সের পরীক্ষা পদ্ধতি কয় রকম সেটাও আমরা একটু দেখে নিই, এরপরে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর কথা বলবো। ইউএস বাংলা এয়ারলাইন্সের পরীক্ষা পদ্ধতি একটু ভিন্ন, এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। প্রথম হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যেটা প্রত্যেকটা এয়ারলাইন্সে সেম হয়। এরপর হচ্ছে ইনিশিয়াল ভাইভা, এরপরে হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট, যেটা অনেক বড়, সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত হয়ে থাকে, অনেক বড় একটা পরীক্ষা। তারপরে হচ্ছে গ্রুপ ডিসকাশন, এরপরে হচ্ছে ফাইনাল ভাইভা। এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। এখানে প্রায় 8 থেকে 10টা পরীক্ষা হয়। আমি আবার বলছি, 8 থেকে 10টি পরীক্ষা হয় এই জায়গার মধ্যে। 8 থেকে 10টি পরীক্ষা হয়, যেটা শুরু হয় সকাল 9টায় আর সন্ধ্যা 6টায়। তবে কম বেশ হতে পারে, কোনো সময় 1 ঘন্টা আগে শেষ হয়ে যায়, কোনো সময় 1 ঘন্টা পরে শেষ হয়, পরে হয় না, বাট এক্স্যাক্টলি কোনো সময় 1 ঘন্টা আগে শেষ হয়, 2 ঘন্টা আগে শেষ হয়ে যায়। বাট এটা লেন্দি একটা প্রসেস থাকে, অনেক বড় একটা প্রসেস, অনেকগুলো পরীক্ষা হয়। এর মাঝখানে 8 থেকে 10টা পরীক্ষা হবে এই শুধু এই দিনে। এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের পরীক্ষার পদ্ধতি। এবার আমি চলে আসি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর পরীক্ষা পদ্ধতি কেমন। স্ক্রিনিং টেস্ট, যেটাকে তারা বিএমআই টেস্ট বলে থাকে। আর এরপরে হচ্ছে ইংলিশ টেস্ট। তারপরে অনেক এয়ারলাইন্স হচ্ছে আইকিউ টেস্ট নেয়, অনেকে নিচ্ছে না। এরপরে হচ্ছে স্পন্টেনিটি টেস্ট। এই স্পন্টেনিটি টেস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ লটারি টেস্ট। হ্যাঁ, এই স্পন্টেনিটি টেস্টের পরেই হচ্ছে ভাইভা, যেটাকে ফাইনাল ভাইভা বলে থাকি। তবে এখানে আমি একটু বলে রাখি, এখানে কাতার এয়ারওয়েজের সেমটাই হয়, তবে কাতার এয়ারওয়েজের সাথে অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর আহামরি কোনো পার্থক্য হয় না। স্পন্টেনিটি টেস্টের পরে ফাইনাল ভাইভা হয়, অনেক সময় এটার আগে স্কার টেস্ট। হ্যাঁ, হাতে, কপালে, মুখে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এই স্কার টেস্টের পরে এরপরে ফাইনাল ভাইভাটা হতে পারে। ফাইনাল ভাইভার পরে তারপরে বিবি ফটোগ্রাফি হয়, সেটা হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ডের ফটোগ্রাফি। সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে পরীক্ষা পদ্ধতি কেমন হয়। একটু 19-20 তো থাকবে, এক একটা এয়ারলাইন্সের এক এক রকম পদ্ধতি। সুতরাং আমি বোঝানোর ক্ষেত্রে হয়তোবা 2-3টা একসাথে ম্যাচ করেছি, বিধায় হয়তোবা কোনো একটা ইনফরমেশন গ্যাপ থাকতেই পারে।
পরের প্রশ্নটি হচ্ছে চাকরি পাওয়ার পর কোথায় থাকতে হবে। দেখুন, চাকরি পাওয়ার পর অবশ্যই এয়ারপোর্টের আশেপাশে থাকতে হবে, এটা একটা কমন কথা। আপনি এয়ারপোর্টের আশেপাশে থাকলে সহজে ফ্লাইটটি ধরতে পারবেন। যদি এয়ারপোর্ট থেকে অনেক বেশি দূরে থাকেন তাহলে ফ্লাইটটি ধরতে পারবেন না, এতে করে আপনারই প্রবলেম হবে। তাই একেবারে সহজ প্রশ্নের উত্তর, চাকরি পাওয়ার পর অবশ্যই এয়ারপোর্টের আশেপাশে আপনাকে থাকতে হবে। পরের প্রশ্নটি হচ্ছে চাকরি পাওয়ার পর কি পড়াশোনা চালিয়ে যেতে পারবো? জি, চাকরি পাওয়ার পর পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, অবশ্যই চালিয়ে যেতে পারবেন। তবে যেখানে আপনি একদম 100% পারফরমেন্স করতে পারতেন সেখানে হয়তো বা 90% পারবেন। কারণ আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হয়তো বা এদিক ওদিক হতে পারে যখন আপনি চাকরিতে যাবেন, কিন্তু দিন শেষে আপনি এইটুকু বলতে পারবেন, অনার্স কমপ্লিট করে বেকারের খাতায় নাম লেখার চেয়ে আমি অনার্সে থাকা অবস্থায় লাখ টাকা দামের একটি চাকরি পেয়ে গেছি, এটা অনেক ভালো। সুতরাং আপনি অনার্সে যদি একেবারেই 90% বা 95%ও এফোর্ট দিয়ে আপনি রেজাল্ট আনতে পারেন, সেটাও আমার কাছে মনে হচ্ছে কোনো মন্দ কাজ নয়। ডেফিনেটলি পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। অবশ্যই শিক্ষকের সাথে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি ওভাবে কোঅপারেট করে নেবেন, তাদেরকে বলতে হবে, দেন তারা ডেফিনেটলি আপনাকে সেইভাবে স্যাক্রিফাইস করবে। সুতরাং আমি যদি বলি, আমার যতজন শিক্ষার্থী চাকরি পেয়েছে ততজন শিক্ষার্থী যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছে তারা স্টিল পড়াশোনা করছে, যাদের পড়াশোনা শেষ তাদের তো শেষই। সুতরাং প্রশ্নের উত্তর হচ্ছে চাকরি করলে পড়াশোনা করা যায়। তারপরের প্রশ্নটি হচ্ছে কেবিন ক্রু হওয়ার পর ট্রেনিং। জি, কেবিন ক্রু হওয়ার পর যে কোম্পানিতে আপনি চাকরি পাবেন সেই কোম্পানি আপনাকে 3 মাসের ফ্রি ট্রেনিং দেবে। সুতরাং বাড়তি ট্রেনিং কোর্স কোথাও করার দরকার হয় না। এতক্ষণ যে পরীক্ষা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, এই পরীক্ষায় ভালো করার জন্য যে কোর্স করতে হয় সেটাকে বলা হয় প্রস্তুতি কোর্স, এক্সাম প্রিপারেশন কোর্স, যেটা ফ্লাইজো কোচিং খুব ভালোভাবে করিয়ে থাকে। সুতরাং আপনারা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরের প্রশ্নটি হচ্ছে প্রস্তুতি কোর্স এবং ট্রেনিং কোর্সের পার্থক্য কি? এতক্ষণ যে পরীক্ষা পদ্ধতির কথা বললাম, এই পরীক্ষায় ভালো করা এই থেকে জ্যাক পর্যন্ত, অর্থাৎ চাকরিটি পাওয়ার ক্ষেত্রে যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার, যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, সেটাকে বলা হয় প্রস্তুতি কোর্স। এবং প্রস্তুতি কোর্সে ভালো করার পর, চাকরি পাওয়ার পর দেন আপনি যেটা করবেন সেটাকে বলা হয় ট্রেনিং কোর্স। ট্রেনিং কোর্স যে কোম্পানিতে আপনি চাকরি পাবেন সেই কোম্পানির লোক আপনাকে ফ্রিতে শেখাবে। সো ইউ জাস্ট নিড এক্সাম প্রিপারেশন কোর্স, হোয়াট উই প্রোভাইড, যেটা আমরা প্রদান করে থাকি। তারপরের প্রশ্নটি হচ্ছে বেতন কাঠামো। দেখুন, আমি কয়েকবারই কিন্তু আপনাদেরকে বলেছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2020 সালে সার্কুলারে কিন্তু 1,70,000 টাকা বেতন উল্লেখ করা ছিল, কিন্তু পরবর্তীতে বড় অঙ্কের টাকাটা তারা আর উল্লেখ করে না, তারা শুধুমাত্র বেসিক বেতনের কথা উল্লেখ করে। কিন্তু আপনি এটা জেনে থাকুন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথম থেকেই আপনি প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন, কারণ 70 ঘন্টা ফ্লাইট করলে আপনি $1,000 পাবেন। আর মিডল ইস্টের ফ্লাইটগুলোতেই 70 ঘন্টা হয়ে যায়, আর দূরের ফ্লাইট হলে তো আরও বেশি। সুতরাং এটা হচ্ছে মান্থলি 70 ঘন্টা ফ্লাই করলে আপনি $1,000 করে পাবেন, এটা হচ্ছে বাড়তি ইনকাম। আর যেটা হচ্ছে আপনি বেসিক বেতন, সেটা তো ধরারই প্রয়োজন পড়ে না, অনেক কিছু সেটা ধরেও না। যাই হোক, ইউএস বাংলা এয়ারলাইন্সের আপ টু 70K লেখা থাকে, অর্থাৎ সর্বোচ্চ 70,000 টাকা, কিন্তু এর পরেও আরও বাড়তি ইনকাম থাকে, যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো। তবে ইয়ারেস্টা এবং নব ইয়ারের বেতন একটু খানিকটা কম। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর বেতন প্রায় 2 লাখ টাকার কাছাকাছি প্রথম থেকে শুরু হয়, কয়েক মাস চাকরি করার পরে আপনি 2 লাখের উপরে বেতন পাবেন। পরের প্রশ্নটি হচ্ছে আপনি কেন কেবিন ক্রু হবেন? জি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল। কেন কেবিন ক্রু হবেন, এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে অল্প বয়সে সফলতা অর্জন করা যায়। অল্প বয়সে আপনি একটা চাকরিতে যদি ঢুকে যেতে পারেন, বাংলাদেশে আসলে যে পরিমাণে বেকারের হার বাড়ছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কাউকে কিন্তু বেকার বলা হয় না। বাংলাদেশে বেকারত্বের সংখ্যাটাই প্রকাশ করা হয় হচ্ছে আপনার যারা অনার্স কমপ্লিট করে চাকরি পায় না তাদেরকে। সুতরাং আপনি যদি অনার্স কমপ্লিট করে আপনার বন্ধুর মতো 4 বছর 3 বছর চাকরির পেছনে ঘুরতে চান, তাহলে আপনি কেবিন ক্রু হওয়ার দরকার নেই, আপনার বন্ধুর পন্থাই অবলম্বন করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না, আমি 4 বছর অপেক্ষা করতে পারবো না, অনার্স করবো 4 বছর, মাস্টার্স করবো 1 বছর, চাকরির পেছনে ঘুরতে হবে 3 বছর 4 বছর, তাহলে 7-8 বছর পর্যন্ত ঘুরে এরপরে আমি একটা চাকরি পাবো, তারপরে কবে আমি আমার প্রিয়তমাকে বিয়ে করব, কবে আমার নিজের পরিবারের হাল ধরবো, কবে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। সব থেকে বড় পরিচয় হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, তাই না? নিজের কিছু করা। তো সুতরাং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যদি অল্প বয়সে কেবিন ক্রু চাকরিতে চলে যাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বন্ধুদের তুলনায়, সমাজের অন্যান্য 4টা ছেলের তুলনায় বা মেয়ের তুলনায়, আপনি সমাজের অন্যান্য বেকারের তুলনায় নিজেকে এগিয়ে রেখেছেন, যে আপনার হাতে একটা চাকরি আছে, স্টিল আপনার হাতে একটা চাকরি আছে। কোনো প্রবলেম যদি হয়, এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনি শিফট করতে পারবেন, কারণ এক্সপিরিয়েন্স কখনো বৃথা যায় না। সুতরাং কেন কেবিন ক্রু হবেন, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কেন আপনি কেবিন ক্রু হবেন না। বর্তমান প্রেক্ষাপটে বেকারের সংখ্যা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে আপনি কেবিন ক্রু হওয়াটাই জরুরি, খুব দ্রুত, এবং সেটা কম বয়সে যেহেতু সম্ভব, তাই কম বয়সে ট্রাই করা উচিত। তারপরের প্রশ্নটি হচ্ছে কেন আপনি ফ্লাই জবে ভর্তি হবেন? জি, কেন আপনি ফ্লাই জবে ভর্তি হবেন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখুন, আমরা খুবই কম সময়ে কিন্তু কোচিংটা শুরু করেছি, সুতরাং 37 জন কেবিন ক্রু অল্প সময়ে শুরু হয়েছে। 2022-এর সার্কুলার দিয়ে আমাদের শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সেখানে আমাদের বিমানে এই পর্যন্ত আমাদের প্রায় 27 জন শিক্ষার্থী চাকরি হয়েছে, ইউএস বাংলায় 9 জন, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে 2 জন। সো সেইভাবে আমরা কিন্তু দেশের বাহিরের এয়ারলাইন্সগুলোতেও স্টুডেন্ট প্রোভাইড করতে পারছি।
তো আশা করি আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো যদি আপনারা সেইভাবে আমাদের সাপোর্ট করেন। আর আমরা আসলে সংখ্যাটা প্রকাশ করি কারণ সংখ্যাটা আমাদের মনে আছে, কতজন শিক্ষার্থী চাকরি পেয়েছে সেই সংখ্যাটা প্রকাশ করা উচিত এবং প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত। তো সুতরাং কম সময়ে যদি সফলতা অর্জনকারী প্রতিষ্ঠান বলা হয় তাহলে ফ্লাইজব ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ফর ইউ। সো এই কারণে অবশ্যই আপনাকে ফ্লাইজবে ভর্তি হওয়া উচিত যদি আসলেই আপনি কেবিন ক্রু হতে চান। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কোন সময় এই চাকরিতে প্রবেশ করা উচিত। আমি এক কথায় বলবো, যত দ্রুত সম্ভব তত দ্রুত এই চাকরিতে প্রবেশ করা উচিত। আই রিপিট এগেইন, যত দ্রুত সম্ভব তত দ্রুত এই চাকরিতে প্রবেশ করা উচিত। তাই ডেফিনেটলি আপনি যদি কেবিন ক্রু হতে চান তাহলে দ্রুতই এই চাকরির জন্য প্রিপারেশন নিন। তবে একটা রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে, চাকরির প্রিপারেশন না নিয়ে চাকরিতে আবেদন করবেন না। আমি আবারও বলছি, চাকরিতে প্রিপারেশন না নিয়ে চাকরির আবেদন করবেন না। আগে প্রিপারেশন নিতে হয় 3টা স্টেপে। একটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন, একটা হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন, আর একটা হচ্ছে স্টাডি প্রিপারেশন। আপনি 3টা প্রিপারেশন কমপ্লিট করার পর দেন ইউ শুড অ্যাপ্লাই, আদারওয়াইজ ইউ শুডন্ট। তো এই কারণে আমি বলছি আপনি আগে আবেদন করবেন না, আগে প্রিপারেশন নেবেন, তারপরে আবেদন করবেন, তারপরে গিয়ে শর্টলিস্ট হলে পরীক্ষা দিবেন এবং ডেফিনেটলি চাকরি আপনার তখনই হবে। আর আপনার দায়িত্ব যদি ফ্লাইজব কোচিং এর উপর পড়ে যায় তাহলে ডেফিনেটলি ফ্লাইজব কোচিং আপনার অ্যাপ্লিকেশন প্রসেস থেকে প্রস্তুতি সহকারে সবকিছু সুন্দর করে গুছিয়ে দিবে। আশা করি সেই সুযোগ আমরা পাবো। সুতরাং আমাদের নতুন ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে উপরের দেওয়া অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো লাইক করবেন। এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।